তোমাদের অনেকেরই স্বপ্ন সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর। তো এই জন্য তোমাদেরকে কিন্তু একটা অনেক কঠিন একটা ভর্তি পরীক্ষার সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা। এবং আজকে আমরা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার A to Z এবং কিভাবে তোমরা শুরু থেকে খুব সুন্দরভাবে গোছানো ওয়েতে মেডিকেলের জন্য তোমরা প্রস্তুতি নিবা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এবং আমরা জানি যে আমাদের দেশে হচ্ছে 3 ধরনের পরীক্ষা হয়ে থাকে। একটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা, আর হচ্ছে AFMCর জন্য ভর্তি পরীক্ষা। আচ্ছা, মেডিকেল এবং ডেন্টাল এই দুইটা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে, ঠিক আছে, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য। আর AFMC হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, আর একটু যদি স্পেসিফিক ভাবে বলি যে সশস্ত্র বাহিনীর আন্ডারে, ঠিক আছে। আচ্ছা, তো মেডিকেল এবং ডেন্টাল এই দুইটা তো আলাদা। AFMCতে কিন্তু কোনো ডেন্টাল নাই, শুধুমাত্র মেডিকেল। আচ্ছা, এইবার দেখো যে এই 3টা জায়গায় টোটাল সিট আছে হচ্ছে 6050টি। এখানে আমি কোনো বেসরকারি মেডিকেল বা ডেন্টালের সিট আনি নাই, শুধুমাত্র যেগুলো সরকারি। যেমন AFMCতে কিন্তু FMC ভর্তি পরীক্ষা দিলে কিন্তু তুমি AMC-তেও চান্স নিতে পারবা। তো AFMC AMC এগুলার ব্যাখ্যা আমি একদিন করব, সমস্যা নেই। আপাতত আমরা সরকারি যে সকল সিট আছে সেই সকল সিটের উপর যে তোমাদের যে পরীক্ষা সেটা নিয়ে আজকে আলোচনা করবো। আচ্ছা, তো দেখো প্রথম হচ্ছে এই 3টা পরীক্ষা কিন্তু একই রকম, ঠিক আছে, একই রকম, জাস্ট হচ্ছে 3বার পরীক্ষা হয়, ঠিক আছে। 3 জায়গায় 3টা পরীক্ষা দিতে হয়, কিন্তু 3টা পরীক্ষার A to Z সবকিছু সেম। আচ্ছা, মেডিকেলের জন্য টোটাল সিট আছে কতগুলা? 5380টি। এবং এই যে সিট সংখ্যা, এই সিট সংখ্যা কিন্তু ফিক্স না, প্রতি বছর কিন্তু বাড়ে, ঠিক আছে। প্রতি বছরই প্রত্যেকটা মেডিকেলে বিভিন্ন মেডিকেল থাকে, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, মুগদা মেডিকেল, এরকম প্রত্যেকটা মেডিকেলে দেখা যায় কি প্রতি বছর কিছু সিট বাড়ায়, 10টা 15টা 20টা সিট, অনেক ক্ষেত্রে 50টি সিট বাড়ে। তো প্রত্যেক বছর কিন্তু সিটের সংখ্যা বাড়তেছে। তো এইবার আমি আশা করি যে এই সিটটা 5500 বা 600 ক্রস করবে, ঠিক আছে। তোমরা এটা তো গত বছরের সার্কুলার, তো তোমরা কিন্তু আরো বেশি সিটে ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবা। তো এখানে কিন্তু ভালো পরিমাণ সিট আছে, তোমরা কিন্তু চাইলেই একটু ডেডিকেশন দিলে কিন্তু তোমরা মেডিকেল ক্র্যাক করতে পারো। আচ্ছা, এবার হচ্ছে টোটাল আসন সংখ্যা গেল। এবার হচ্ছে আবেদনের যোগ্যতা। আবেদনের যোগ্যতা হচ্ছে তোমার SSC এবং HSC GPA টোটাল কত হইতে হবে? 9 হইতে হবে। এবং এখানে আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে তোমার যে HSC-তে জীববিজ্ঞান যে পরীক্ষাটা দিছো সেই জীববিজ্ঞান পরীক্ষাতে মিনিমাম 4 থাকতে হবে। তো এইবার যেহেতু তোমাদের HSC এক্সামটা একটু কঠিন হয়েছে, হয়তোবা এই যে তোমার পয়েন্টের ক্রাইটেরিয়াটা কমে যেতে পারে, ঠিক আছে, একটু কমে যেতে পারে, 8.5 বা 8 এবার করতে পারে, সম্ভাবনা আছে, যেহেতু অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। ওভারঅল দেখবা কি একটা পরীক্ষাতে রেজাল্ট একটা ধস নামছে অন্যান্য বছর থেকে, তো এটা কিন্তু যে জিপিএটা কিন্তু কমে যেতে পারে। আচ্ছা, এবং পরীক্ষার সিস্টেম হচ্ছে MCQ, তোমরা সবাই জানো, 100 নাম্বার MCQ, এবং এটা কিন্তু 1 ঘন্টার মধ্যে হয়। তো তোমার যদি প্রস্তুতি সুন্দর না হয়, গোছানো না হয়, তোমার যদি প্র্যাকটিস না থাকে, তোমার যদি এক্সাম দিয়ে প্র্যাকটিস না থাকে, তুমি কিন্তু যতই মানে বেলাইনে খাটো, তাহলে কিন্তু তোমার কাজ হবে না। তোমার কিন্তু সঠিক লাইনে সঠিক স্ট্র্যাটেজি দেয়, অনেক প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষা বা FMC যেখানে তোমার টার্গেট থাকুক, বা সবগুলোতে তো হয়তো তোমাদের টার্গেট থাকবে, তো যেখানে টার্গেট থাকুক সেখানে কিন্তু ভালো প্রস্তুতি নিয়ে তোমাদের কিন্তু কি করতে হবে? পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এখন হচ্ছে ফলাফলটা কিভাবে নির্ধারণ হয়? ফলাফল নির্ধারণ হয় তুমি যে নাম্বারটা পাইছো, ধরো তুমি ভর্তি পরীক্ষায় কত পাইছো, ধরো 70 নাম্বার পাইছো। এরপর হচ্ছে তোমার যে SSC GPA কে 10 দিয়ে গুণ করবে, আর HSC GPA কেও 10 দিয়ে গুণ করবে। তার মানে হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় থাকবে হচ্ছে 100 মার্ক, আর GPA এর উপর নাম্বার থাকবে, এই যে ভর্তি পরীক্ষা হচ্ছে 100, ভর্তি পরীক্ষা হচ্ছে 100, আর হচ্ছে GPA হচ্ছে 100, GPA কত? 100। এই হচ্ছে 200 নাম্বারের উপর মেইনলি এখানে তোমাদেরকে জাজ করা হবে। তো ভর্তি পরীক্ষায় ধরো কথার কথা তুমি পাইছো কত? 70 নাম্বার, ভর্তি পরীক্ষা পাইছো তুমি 70 নাম্বার। আচ্ছা, ধরো তোমার SSC-তে GPA একটু কম ছিল, কত? ধরো 4.7, এটাকে হচ্ছে তুমি 10 দিয়ে গুণ দিবা। আর এই HSC-তে ধরো তুমি 5 পাইছো, GPA 5 পাইছো, ঠিক আছে, 5.0 পাইছো, তো এটাকে 10 দিয়ে গুণ দাও, তো এখানে আসবে 47, আর এখানে আসবে হচ্ছে তোমার 50। তো আলটিমেটলি তুমি কত নাম্বার পাইছো? এখানে হচ্ছে 70 50 হচ্ছে 120, আর 47 হচ্ছে 167। তো এই 167 হচ্ছে তোমার প্রাপ্ত নাম্বার। এটার উপর তোমার কি হবে? যে তালিকাটা হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে যারা হচ্ছে সেকেন্ড টাইমার, এবং এখানে আবার দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে যারা সেকেন্ড টাইমার কিন্তু কোনো সরকারি মেডিকেলে ভর্তি নাই। যদি তুমি কোনো সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি না থাকো, তখন হচ্ছে তোমার জন্য কত নাম্বার কাটবে? 3 নাম্বার কাটবে। আগে যেটা 5 ছিল এটা কমাই ফেলছে। সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু এখন সুবর্ণ সুযোগ, ঠিক আছে, গত 1-2 বছর থেকে কিন্তু নাম্বারটা কমাই দিছে। আর যারা কোনো সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি আছে তাদের কিন্তু 6 নাম্বার কাটবে। জিনিসটা ক্লিয়ার কিনা? যারা সেকেন্ড টাইমার কিন্তু কোথাও ভর্তি হয় নাই, কোনো সরকারি মেডিকেলে ভর্তি হয় নাই,
তাদের জন্য নাম্বার কাটবে 3। আর যারা কোনো সরকারি মেডিকেলে সিট থাকা সত্ত্বেও সে কি করতেছে আরেকবার পরীক্ষা দিচ্ছে, তাদের কিন্তু 6 নাম্বার আগে কাটা হবে। ঠিক আছে, যারা সেকেন্ড টাইমার তারা জানো, যারা ফার্স্ট টাইমে তাদের এত কিছু জানার দরকার নাই, তারা জানো যে তোমরা একটু অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে মানবন্টন। মানবন্টনের ক্ষেত্রে জীববিজ্ঞানের 30, রসায়নে হচ্ছে তোমার 25, তারপর হচ্ছে ফিজিক্সে হচ্ছে তোমার 20, ইংরেজিতে 15, আর সাধারণ জ্ঞান হচ্ছে 10 নাম্বার। এই হচ্ছে আমাদের 100 নাম্বার হিসাব। এখানে কিন্তু মেইন গেম চেঞ্জার কিন্তু জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান না। মেইন গেম চেঞ্জার হচ্ছে ইংরেজি আর সাধারণ জ্ঞান। এখন বলতে পারো যে কেন, মানে জীববিজ্ঞান এখানে তো সবচেয়ে বেশি নাম্বার, কিন্তু সমস্যা হচ্ছে এই যে তোমার জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এরা কিন্তু যারা হচ্ছে ভার্সিটি এ ইউনিট প্রস্তুতি নিচ্ছে তারাও কিন্তু পড়তেছে। ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু এগুলো একদম ইজি। ঠিক আছে, কারণ হচ্ছে তারা ম্যাথ করতেছে, তাদের জন্য কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়। ঠিক আছে, মেডিকেল যারা পড়ে তারা দেখায় যে গদবাধা মুখস্থ করে। ঠিক আছে, দাগানো বইটা পড়ে ফেলে, গদবাধা একটা মুখস্থ করে, তাদের কনসেপ্টে একটু ঝামেলা থাকে। কিন্তু যারা ভার্সিটি বা যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের কিন্তু আরো অনেক ভালোভাবে ডিপলি পড়া হয় তাদেরটা। তো এখানে তোমাদের আগে থাকতে হলে কি করতে হবে, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে ভালো করতে হবে, কারণ এটা তো সবাই পড়ছে। ঠিক আছে, এইচএসসি তে যে পড়ছে সবাই এটা পড়ছে, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য যে ইংলিশ বা সাধারণ জ্ঞানটা আসে সেটা কিন্তু কেউ পড়ে নাই। এটা হচ্ছে তোমরা এই যে ইংরেজি এবং সাধারণ জ্ঞানকে একটু ভালোভাবে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের মেডিকেল। ডেন্টালেও ঠিক সেম, ডেন্টালে হচ্ছে টোটাল সিট হচ্ছে 545টা, এটাও এবার হয়তো বাড়তে পারে। তারপর হচ্ছে এএফএমসি সিট লিমিটেড, এটা হচ্ছে 125টা, এটা বাড়ে না। তো এএফএমসির ক্ষেত্রে 125টা আবার টোটাল আমজনতার জন্য না, তোমাদের জন্য না। 10টা সিট বা 15টা সিট এত বেশি থাকে না, 10টা সিট দেখা যায় কি ফরেনার থেকে আসে। ঠিক আছে, 10 জন ফরেনার থাকে, তো সেক্ষেত্রে তোমাদের জন্য সিট থাকবে হচ্ছে 115টার মতো। ঠিক আছে, আচ্ছা গেল। তো এএফএমসি ভর্তি পরীক্ষাও ঠিক সেম, এখানে কোনো চেঞ্জ নাই, এফএমসি ভর্তি পরীক্ষাও সেম। এখন আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে কিভাবে আমরা শুরু থেকে প্রস্তুতি নিতে পারবো। ঠিক আছে, প্রথম যেটা করতে হবে, তোমার ভালো কোনো মেন্টর, ভালো কোনো প্রাইভেট ব্যাচ বা ভালো কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে হবে। ঠিক আছে, নিজে নিজে মেডিকেল প্রিপারেশন নেওয়াটা আসলে খুবই কঠিন। যদি কেউ পারো সেক্ষেত্রে তো ভালো বলাই যায়, কিন্তু তোমাকে কি করতে হবে, নিজের থেকে আগে দেখতে হবে যে কোন ব্যাচটা বলতে পারো বা কোন কোচিংটা হচ্ছে তোমাদের জন্য ভালো হবে। সেই কোচিং হচ্ছে ভর্তি হয়ে যাওয়া, শুরু থেকে ক্লাস করা। শুরু থেকে কি করতে হবে, ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। কারণ তুমি একা একা পড়ে অনেক কিছু বুঝবা না, বা কি পড়তে হয় সেটা তোমার ধরতে সময় লেগে যাবে। কিন্তু যারা মেডিকেলের জন্য পড়ে তারা কিন্তু জানে যে কোন জিনিসটা পড়তে হয়, কোন জিনিসটা পড়তে হয় না, কোনটা বাদ দিতে হয়, সেগুলো কিন্তু তোমাদের ক্লাসে বলে দিবে। আচ্ছা, 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে যখন তোমার ক্লাসে তুমি পড়বা, বাসায় এসে তুমি কি করবা, যে দাগানো বই পড়বা। কি করবা, দাগানো বই পড়বা। তোমাদের যেই প্ল্যাটফর্মে ভর্তি হও না কেন, তোমাদের কিন্তু বই দাগাই দিবে। তো দাগানো বইটা তোমরা ফলো করবা। তো দাগানো বই পড়ার ক্ষেত্রে তোমরা কোন বইটা পড়বা, তোমরা এখানে অনেক কনফিউশন থাকো যে কোন কোন রাইটারের বই পড়বো, অনেকগুলো রাইটারের বই পড়বো কিনা। জাস্ট তোমরা এইচএসসির জন্য যে মেইন রাইটারের বইটা পড়ছো সেই মেইন রাইটারের বই পড়লেই হবে। আর এক্সট্রা রাইটারের যে ইনফরমেশনগুলো এগুলো হচ্ছে প্রত্যেক কোচিং থেকে দিয়ে দেয়। তো তারপরে আমি যদি বলি যে জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য আবুল হাসান, সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল, তারপর হচ্ছে ফিজিক্সের জন্য ইসাক, আর যেটা হচ্ছে রসায়নের জন্য কিন্তু হাজার ইনাক। এটাই কিন্তু মেইন তোমরা পড়ে আসছো, বা যদি না পড়ে থাকো এটা কিন্তু পড়তে হবে। ভর্তি পরীক্ষার জন্য যেখানে পরীক্ষা দাও এই 4 রাইটারের বই পড়তেই হবে। আচ্ছা, দাগানো বই পড়বা। 3 নম্বর হচ্ছে দাগানো বই পড়ার সাথে সাথে তোমার কি করতে হবে, ওই চ্যাপ্টারের যে চ্যাপ্টারের ক্লাস হয়েছে, যে চ্যাপ্টারের দাগানো বই পড়ছো ওই চ্যাপ্টারের বিগত সালে কোয়েশ্চেন সলভ করতে হবে। বিগত সালের প্রশ্ন সলভ করতে হবে। আচ্ছা, এইটা যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি বুঝবা না যে আসলে আমি যেটা পড়ছি মানে বা আমি কতটুকু পড়বো। তোমরা চাইলে প্রথমে সলভ করতে পারো, ঠিক আছে, তোমরা চাইলে মানে ক্লাসের পরেও বসে সলভ করতে পারো, কিন্তু আমি এটা বলবো না কেন, তাহলে হচ্ছে তোমার পড়ার যে ক্যালিবার কমে যাবে। তুমি মনে করবে যে না, শুধুমাত্র বিগত সালে যেগুলো আসছে আমি ওগুলোই পড়ি, তাহলে হচ্ছে তোমার দেখবে কি পড়তে ইচ্ছে করতেছে না। তোমার কাজ হচ্ছে, তোমার যদি প্রথম থেকে বই পড়া থাকে এইচএসসি তে, তাহলে হচ্ছে পুরো বইটাই পড়বা, দাগানো লাইন পরে আগে একবার পুরো বইটাই পড়বা। বেশিক্ষণ সময় লাগে না কিন্তু, জীববিজ্ঞান বলো বা যে কোনোই তোমার যেটা হচ্ছে মেডিকেল প্রিপারেশনের জন্য তো ম্যাথ করা লাগে না, শুধুমাত্র অল্প কিছু ছোটখাটো হাতের ম্যাথ করা লাগে। তো মেইনলি কিন্তু রিডিং পড়ে যাওয়াটা তোমার কাজ হবে, যে পুরোটা বই একবার রিডিং করে যাও, মানে পুরো চ্যাপ্টারটা, যেদিন যে চ্যাপ্টারটা পড়বা পুরোটা চ্যাপ্টার রিডিং করে যাওয়া, পরে হচ্ছে দাগানো বইয়ের দাগানো লাইনগুলো ফলো করা। আর যদি তোমার প্রস্তুতি আগের থেকে ওইরকম না থাকে, যে তুমি এইচএসসি পড়ো না, সেক্ষেত্রে তুমি যে জিনিসটা করতে পারো যে শুধুমাত্র দাগানো বইটাই তুমি ফলো করতে পারো। তারপর তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে, এটাকে আমি মানে খুব একটা সাপোর্ট করি না আগেই প্রশ্ন ব্যাংক সলভ করাটা, তো তাহলে দেখা যায় কি অনেক লেগ থেকে যায়। তুমি তারপর করবা কি, বিগত সালের কোয়েশ্চেন সলভ করবা। বিগত সালে যে সকল কোয়েশ্চেন আসছে বা যেই যে এরিয়া থেকে যেই টপিক থেকে আসছে বা প্রশ্ন আসছে, সেই টপিকগুলো আবার দাগানো বই থেকে পড়ে নাও। আবার কি করবা, তুমি সেকেন্ড টাইম কি করবা, আবার দাগানো বই পড়বা। 4 নাম্বার স্টেপ হচ্ছে আবার দাগানো বই পড়া। আবার
এইবার তুমি আরো ক্লিয়ার হবা যে আসলে কি কি লাগে বা কিভাবে লাগে। কিন্তু তুমি যদি প্রথমে প্রশ্ন ব্যাংক সলভ করবা, অনেক কিছু দেখা যায় তুমি পড়বা না, ঠিক আছে, বুঝতে হয়তো তোমার একটু কঠিন হয়ে যেতে পারে, ঠিক আছে, আবার দাগানো বইটা পড়বা, ওই স্পেসিফিক টপিকগুলো আবার দাগানো বই পড়বা। আচ্ছা, দাগানো বই পড়ার পরে তুমি কি করবা, 5 নম্বর হচ্ছে স্টেপ হচ্ছে তোমার এক্সাম দেওয়া, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম যা থাকে, যত এক্সাম পারো সব এক্সাম দিবা, বসে বসে শুধু এক্সামই দিবা, যত এক্সাম পারো। এবং এক্সাম দিবা কিসে, অফলাইনে, অফলাইনে, কখনোই অনলাইনে এক্সাম দিবা না। অনলাইনে যদি দিতেই হয়, ধর তোমার বাসা প্রত্যন্ত এলাকায়, তুমি অনলাইনে বসে প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে বাজারে কিন্তু অনেক ধরনের কি থাকে, ওএমআর গাইড থাকে বা ওএমআর এর বুক থাকে। তোমরা ওই ওএমআর বুক কালেক্ট করে কিন্তু তোমরা বাসায় বসে বসে ঘড়ি ধরে তোমরা কিন্তু এক্সাম দিতে পারো, ঠিক আছে। যদিও তোমাকে তদারকি করার মতো কেউ থাকবে না, তুমি নিজেকে নিজেই তদারকি করবা। এবং আমি দেখছি কি যে তার হচ্ছে সামনে ভর্তি পরীক্ষা, হ্যাঁ, তো সে কি করতেছে, বসে বসে আরেকজন একটা কপি করার ট্রাই করতেছে পরীক্ষার হলে, এক্সাম হলে, তো বা নিজে নিজে নিজের সাথে চুরি করতেছে। এখানে এখন কিন্তু তোমরা এইচএসসি পরীক্ষা দিবা না বা এসএসসি পরীক্ষা দিতেছো না, এখানে হচ্ছে কোনো মানে নিজের সাথে নিজে চুরি করে করলে তুমি নিজে ধরা খাবা। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কোচিং এক্সাম দাও বা বাসাতে এক্সাম দাও, নিজের প্রতি নিজেকে সৎ রাখতে হবে, ঠিক আছে, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকতে হবে। এবং ধরো তোমার পরীক্ষা খারাপ হয়েছে, বিশেষ করে তোমার কোচিং এর এক্সামগুলো কিন্তু খুবই দেখা যায় কি বাজে টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু খুব কম জায়গাতে হয়। যত বড় বড় প্রতিষ্ঠানে যাও দেখবে কি তারা হচ্ছে কিছু কিছু এমন কিছু কোশ্চেন দেয় যেগুলো কোনো বিগত সালে আসে নাই, মানে আগামী গত 20 বছরে আসে নাই, আগামী 20 বছরে আসবে না, তো এরকম কিছু কোশ্চেন দেয়। তো ওই সকল কোশ্চেন যদি তুমি না পারো, তোমার আর ওইগুলো আবার বাসে এসে পড়ার দরকার নেই, কারণ ওইগুলো কোথাও আসবে না। দেখা যাবে কি বিভিন্ন ধরনের সংখ্যাগত তথ্য, কোষের আকার কত মিলিমিটার, এই সকল জিনিস কিন্তু আসে না। তারপরে দেখবে কি তোমার পরীক্ষায় দিয়ে রাখছে, তো কোচিং এ যদি নাম্বার খারাপ আসে, সেটা নিয়ে তোমরা কখনো টেনশন করবে না, কারণ কোচিং এর নাম্বার আর মেইন এক্সামের নাম্বার কিন্তু এক হবে না, ঠিক আছে। কোচিং এ অনেকে ফাটাই দিতেছে, কিন্তু দেখবে কি মেইন এক্সামে যে সে লাড্ডু মারছে, ঠিক আছে। তো কোচিং এক্সাম যেমনই হোক, তোমার কাজ কি, যে স্ট্র্যাটেজি, তোমার স্ট্র্যাটেজি থাকবে যে বিগত সালে যে সকল কোশ্চেন আসছে, যেই টাইপগুলো থেকে আসছে, সেইগুলোর উপর বেশি নজর দেওয়া। আচ্ছা, এক্সাম দেওয়া, এবং যখন তোমার সবগুলা ক্লাস শেষ হয়ে যাবে, সবগুলা মেইন এক্সাম শেষ হয়ে যাবে, তখন কি বেশি বেশি মডেল টেস্ট দেওয়া। তখন তুমি কোচিংও দিবা, বাসাতেও দিবা। এতক্ষণ কি তুমি কোচিং এর উপর নির্ভর ছিলা, জাস্ট কোচিং এর এক্সাম গুলাই দাও, এত এক্সাম দেওয়ার দরকার নেই, তখন কিন্তু আবার পড়া হবে না। প্রথম দিকে কি করে, কিছু পোলাপান আছে, সে 2-3টা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে থাকে, অনলাইনে অফলাইনে সব জায়গায় এক্সাম দেয়, ঠিক আছে, সব জায়গায় এক্সাম দেয়, ঠিক আছে। কিন্তু যদি বেশি বেশি মানে এক্সাম দিতে থাকো, দিনের সিংহভাগ যায় যদি তোমার এক্সাম দিতে, তখন কিন্তু তোমার কি বই পড়া হবে না, ঠিক আছে। বই যদি পড়া না হয়, তোমার এক্সাম দিয়ে কাজ হবে না। প্রথমে কি তোমার তো জানতে হবে যে তুমি কি পড়তেছো। তোমার যদি বই সম্পর্কে আইডিয়া না থাকে, তুমি শুধু এক্সাম দিয়ে কিন্তু বেশি দূর যাইতে পারবে না। তোমার কি দেখবা কি তোমার অনেক লেকিংস থেকে গেছে। তোমার মেইন কাজ হচ্ছে প্রত্যেক দিন যে পড়াটা থাকবে, সেটা হচ্ছে মিনিমাম 2 থেকে 3 বার পড়া। এই জন্য হচ্ছে তুমি প্রথম দিকে তুমি যে তোমার যে কোচিং আছে বা তোমার যে প্রাইভেট ব্যাচ আছে, সেই ব্যাচে যে এক্সামগুলো নিতেছে সেগুলোই ফলো করো, ঠিক আছে। প্রথমে চাইলে একটা এক্সাম ব্যাচ ফলো করতে পারো ওই পাশাপাশি, কিন্তু এত এক্সাম দিতে যায় আবার কিন্তু নিজের পড়ালেখাকে বাদ দিও না, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যখন তোমার সবগুলা ক্লাস শেষ হয়ে যাবে, পুরা বইটা একবার শেষ হয়ে যাবে, পুরো চ্যাপ্টার পুরো সিলেবাসটা একবার শেষ হয়ে যাবে, তখন হচ্ছে তুমি কি করবে, মডেল টেস্ট দিবা। এই মডেল টেস্ট এখন শুধুমাত্র কি করবে না, দেখা যাবে কি তোমাদের যে কোচিং এ পড়ো বা যে ভাইয়ের কাছে পড়ো, মিনিমাম 15 দিন থেকে 20 দিন আগে তোমাদের সব শেষ করে দিবে, অনেক ক্ষেত্রে 1 মাস আগেও শেষ করে দিতে পারে। তো ওই 1 মাস বা 15 দিন বা 20 দিন যতদিন তোমার হাতে থাকুক, প্রত্যেক দিন হচ্ছে ওই কোচিং এর মডেল টেস্ট দিবাই, হ্যাঁ। সাথে সাথে তুমি বাসাতেও 2 থেকে 3 সেট মডেল টেস্ট সলভ করবা, ঠিক আছে। এবং বাসাতে ওই যে ওএমআর বুক যেটা আছে, সেগুলো কালেক্ট করে রাখবা, বাসাতে বসে বসে নিজে নিজে ঘড়ি ধরে ধরে টাইম, মানে ঘড়ি ধরে ধরে তুমি নিজে একটা রুটিন বানাবা। তো তোমরা যদি চাও যে তোমাদের এই বিষয়ে আরো হেল্প দরকার, তোমরা কিন্তু চাইলে আমাকে নক করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করার ট্রাই করবো। তো নিজে নিজে বসে বসে কিভাবে এক্সাম দিতে হয় সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো কোনো একটা ভিডিওতে। তো তোমরা কি করবা, মডেল টেস্ট দিবা, এবং ফাইনালি তুমি যত লাস্ট দিকে যত সুন্দর সুন্দর সুন্দরভাবে গুছিয়ে পড়বা এবং মডেল টেস্ট দিবা, রিভিশন দিবা, তত কিন্তু তোমার চান্স পাওয়ার হার বেড়ে যাবে। এবং তোমরা ট্রাই করবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যেই টাইপের ওএমআর বুকটা থাকে, যে টাইপের ওএমআর কোশ্চেন থাকে, সেই টাইপের কোন একটা ওএমআর বুক কালেক্ট করা, যাতে হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় এসে ওই ওএমআরটা তোমার জন্য অচেনা না লাগে, ঠিক আছে। তুমি যাতে দেখে মনে হয় যে তুমি বাসায় বসে এক্সাম দিতেছো, তুমি একদম রিল্যাক্সলি এক্সাম দিতে পারবা। আমার যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন আমি ভর্তি পরীক্ষা দিতে গেছি, তো আমার রাতে খুব একটা ভালো ঘুম হয় নাই, 2-1 ঘন্টা ঘুম হয়েছিল। তো আম্মুর সাথে হচ্ছে সকাল 6টা বাজে চলে গেছি, আমার পরীক্ষা হল পড়ছিল তেজগাঁ কলেজে। তো খুব সকালে চলে গেছি, আম্মুকে বলছিলাম যে যাওয়ার দরকার নেই, কারণ আমি কোথাও মানে গার্ডিয়ানকে নিয়ে যেতে চাই না, মানে বিশেষ করে পড়ালেখার বিষয়ে। তো আম্মু বলে কি না আমি যাবই, মানে অন্যান্য এক্সামে কেউ তো যায় না,
কোনো সময় যায় নাই, আমার 5 থেকে বা কোনো এক্সামে আমার সাথে কোনো গার্ডিয়ান যায়নি। তো আম্মু কেন জানি বললো যাই, তো আমি বললাম ঠিক আছে যাও। তো আম্মুর সাথে চলে গেলাম সকাল 6টায়। তো যে দেখি যে যার মতো পড়তেছে, তো আমি একদম রিল্যাক্স, যে মাথায় কোনো চাপ নেওয়া যাবে না, আমি পরীক্ষার হলে ঢুকবো। আম্মু বলতেছে যে রাতে তো ঘুম হয় নাই, তো পরীক্ষা ভালোভাবে দিতে পারবে কিনা। আমি বলছি না, ইনশাল্লাহ ভালো হবে। তো আমি আমার প্রতি কনফিডেন্স ছিলাম যে না, পরীক্ষা ভালো হবে। তো তোমরা হচ্ছে সবচেয়ে, এই যে তোমার যে ভর্তি পরীক্ষাগুলো হবে, ভর্তি পরীক্ষায় ভালো করার একমাত্র, মানে যদি বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে কনফিডেন্স। তোমার যদি নিজের সেলফ কনফিডেন্সটা সুন্দর থাকে, ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি যে কোনো ভীতিকর পরিস্থিতি, বা দেখা যাচ্ছে কি এই যে তোমার হলের সবাই হচ্ছে কি আছে, ভয়ে আছে, এবং দেখা যায় কি যে হলে যখন ঢুকবা এক একজন এক এক কথা বলবে, সেই কথাগুলো শুনে তোমার কি কনফিউজ হয়ে যাবে না। তারপর দেখবা যে যখন এক্সামের জন্য তুমি বাইরে হইছো, দেখবা কি যে লাইন ধরে এক একজন এক এক বই পড়তেছে, তোমার বসে বসে বই পড়ার দরকার নাই, তুমি যা প্রস্তুতি নিছো আগে নিয়ে ফেলছো, এখন জাস্ট দোয়া দূর করে এক্সাম দিতে বসবা। এবং এক্সামে মনে করবা যে আমি বাসায় বসে এক্সাম দিচ্ছি, বা আমি কলেজের কোচিং এর এক্সাম দিচ্ছি, জাস্ট মাথাটা ঠান্ডা করে এক্সাম দিও, ইনশাল্লাহ এক্সাম দেখবা কি 10 মিনিট আগে শেষ হয়ে গেছে, ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না, দেখবা 10-15 মিনিট আগেই তোমার এক্সাম শেষ হয়ে গেছে। তো এই তো তোমাদের জন্য শর্টকাট গাইডলাইন। এরপরে যদি তোমরা কিভাবে ক্লাসগুলা সুন্দরভাবে করবা, দাগান গুলা কিভাবে পড়বা, বা এক্সাম কত সুন্দর করে দেওয়া যায়, রিভিশন গুলো কিভাবে করবা, কারণ রিভিশনটা খুবই ইম্পর্টেন্ট। লাস্ট দিকে দেখা যাবে কি যে তোমাদের যে লাস্ট সময়টা থাকে, সেই সময় 5 থেকে 6 বার বইটা শেষ করতে হবে, তোমাদের ভাইয়ারা বলে দিবে, তোমার যেই কোচিং এ থাকো বা যার সাথে তুমি ডিল করো, তো তার কিন্তু বলে দিবে যে লাস্ট মুহূর্তে তোমার খুব সুন্দরভাবে রিভাইজ দিতে হবে। তো কিভাবে রিভাইজ দিবা এগুলো নিয়ে তোমরা যদি চাও, সেক্ষেত্রে আমি সামনে আরো ভিডিও বানাবো। তো নেক্সট কোনো ভিডিওতে আমরা আরো আলোচনা করবো, এবং সামনে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি রিলেটেড ভিডিও বানাবো, কিভাবে হচ্ছে মেডিকেলের তো এক ধরনের পরীক্ষা, তো ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু আলাদা আলাদা ধরনের পরীক্ষা হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং ভার্সিটি নিয়ে আমরা কথা বলবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।